আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে বাংলায় পিএইচপি শেখার জন্য ভিডিও সিরিজের পঞ্চম ভিডিও এবং আজকের ভিডিও টপিকস হচ্ছে পিএইচপির ডাটা টাইপস, অর্থাৎ পিএইচপিতে যে ডাটা টাইপস আছে সেই বিষয়ক কাজ আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। এর আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। আসলে ডাটা টাইপসটা কি? ডাটা টাইপস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল কি কি ধরনের ডাটা স্টোর করতে পারে বা কি কি ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে, এই যে বিষয়টা এটাকে বলা হয় ডাটা টাইপ। মূলত পিএইচপি হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকে, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, রিসোর্স, নাল। এই ডাটা টাইপগুলো নিয়ে হচ্ছে পিএইচপি কাজ করে। তো আমরা প্র্যাকটিক্যালি এই ডাটা টাইপগুলো কিভাবে কাজ করে এবং ডাটা টাইপগুলোর প্র্যাকটিক্যালি ইউজ আমরা দেখব। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেই। এবং এর আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও মিসিং না হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা বলছিলাম যে আজকে আমরা পিএইচপির ডাটা টাইপস নিয়ে কাজ করব। আসলে ডাটা টাইপসটা কি এখানে একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভেরিয়েবলস ক্যান স্টোর ডেটা অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডিফারেন্ট ডেটা টাইপস ক্যান ডু ডিফারেন্ট থিংস। অর্থাৎ আমরা যে আগের এপিসোডে ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, এই ভেরিয়েবলটা হচ্ছে বিভিন্ন প্রকার ডেটা টাইপস স্টোর করতে পারে এবং এই ভিন্ন ভিন্ন প্রকার ডেটা টাইপস ভিন্ন ভিন্ন প্রকার হতে পারে। কি কি হতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। স্ট্রিং হতে পারে। এখন স্ট্রিংটা আসলে কি? ইন্টিজার হতে পারে। স্ট্রিং হতে পারে। স্ট্রিংটা কি? স্ট্রিংটা কি আমরা যদি চিন্তা করি যে এই যে একটা লাইন, এই লাইনটাকে টোটাল যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি তখন হচ্ছে এটা স্ট্রিং হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে কি? আমরা যদি 0 থেকে শুরু করে যে কোনো ধরনের নাম্বার ইউজ করি এবং সেটা হতে হবে রিয়েল নাম্বার, সেই নাম্বারগুলো অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে। এই নাম্বারগুলো ইউজ করলে এগুলো ইন্টিজার হয়। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোটকে আবার ডাবল বলা হয়। এখন এই ডাবল বা ফ্লোট আসলে কি নাম্বার? ডাবল বা ফ্লোট হচ্ছে দশমিক যুক্ত নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা হচ্ছে কি 3.25, এটা একটা ডাবল বা ফ্লোট নাম্বার। এরপর হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটা হচ্ছে সবসময় ট্রু এবং ফলস বা ইয়েস এবং নো, এই দুইটা ভ্যালু অ্যাসাইন করতে পারে। এরপর হচ্ছে অ্যারে। অ্যারেটা হচ্ছে এমন একটি ভেরিয়েবল যার মধ্যে অনেকগুলো ভ্যালু একই সাথে স্টোর করতে পারে। এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ব্যবহৃত যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে অবজেক্ট বলা হয়। তারপর হচ্ছে নাল। নাল হচ্ছে একটা ভ্যালু যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, শুধুমাত্র নাল ভ্যালুটাই ডিফাইন করতে পারে। এরপর হচ্ছে রিসোর্সেস। রিসোর্সেস মূলত কোনো ডাটা টাইপ না, এটা বাইরের অন্য কোনো পিএইচপির রিসোর্স বা ফাংশন ব্যবহার করার জন্য এই ডাটা টাইপটা ডিফাইন করা হয়। তাহলে এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা স্ট্রিংয়ে চলে যাব। তো স্ট্রিং নিয়ে একটু বিস্তারিত দেখে আসি এবং প্র্যাকটিক্যাল দেখে আসি। তো স্ট্রিং নিয়ে দেখার জন্য আমরা এই লাইনটাকে আগে ডিফাইন করব। এই লাইনটাকে আমরা আগে এখান থেকে কপি করে নেই। তো এই যে এইগুলো আপাতত আমরা এখান থেকে ফেলে দিই, কারণ এগুলো আমাদের দরকার না, এগুলো মোটামুটি আমরা বোঝার জন্য এখানে রেখেছিলাম। তো এখন এই যে এইখানে আমরা যদি যদি একটা ভেরিয়েবল নেই mi_string, মাই স্ট্রিং। এখন এই মাই স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করি। আমরা ভ্যালুটা অ্যাসাইন করবো কি ডাবল কোটেটের মধ্যে আমরা একটা আমাদের যে সেন্টেন্সটা কপি করা ছিল সেই সেন্টেন্সটা অ্যাসাইন করে দিলাম। এইটা হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালু। এখন যদি আমরা এই ভেরিয়েবলকে এখানে ইকো করে দিই বা প্রিন্ট করে দিই, যা কিছুই করি না কেন আমরা আগে ইকো করি, ইসো ইকো এই ভেরিয়েবল, তারপরে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে সেভ করে আমাদের ফাইলটাকে একটু চেঞ্জ করে দেখি, রিলোড করে যে আসলে কী আসছে। দেখুন এই যে ভেরিয়েবল ক্যান স্টোর ডেটা অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডিফারেন্ট টাইপস ডেটা ক্যান ডু ডিফারেন্ট থিংস, এই কথাটাই চলে আসছে। আমরা এই যে স্ট্রিং হিসেবে নিয়েছি, এখন এই স্ট্রিংটাকে যদি আমি চিন্তা করি যে এই স্ট্রিংটাকে আমি দুই ভাগ করব, অথবা কমা যেখান থেকে আছে সেখানে আমি ব্রেকিং দিয়ে দেবো বা লাইন ব্রেক দিয়ে দেবো, নিউ লাইন থেকে শুরু হবে। অথবা এই স্ট্রিংসের মধ্যে এই থিংস নামে একটা কথা আছে, এই কথাটাকে আমরা বের করে ডিলিট করে ফেলবো। অথবা এই ভেরিয়েবলস কথাটা আছে, ভেরিয়েবলস কথাটাকে আমরা রিপ্লেস করে এখানে আমরা অপারেটর কথাটা ঢুকিয়ে দিব। এই যে বিভিন্ন কাজের কথা বললাম, এই সমস্ত কাজ করার জন্য এই স্ট্রিংকে পরবর্তীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। আমরা চিন্তা করি যে একটা প্যারাগ্রাফ আমরা নিব, সেই প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা যে কোনো ধরনের অপারেশন করব। যে অপারেশনগুলো আমি কথা বললাম, যে এখানে একটা রিপ্লেস করব, একটা ডিলিট করব, বা একটা লাইন ব্রেক দিব, বা এখান থেকে কোনো একটা জিনিস ফাইন্ড করব, বা এই স্ট্রিংয়ের মধ্যে
বা এই প্যারাগ্রাফের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এগুলো কাউন্ট করব, বা কতগুলো ক্যারেক্টার আছে এগুলো কাউন্ট করব। এই বিষয়গুলো করার জন্য হচ্ছে মূলত স্ট্রিংয়ের মধ্যে এই ভ্যালুটা রাখা হয়, এবং এই পরবর্তীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করার সময় এই স্ট্রিংটাকে নিয়ে কাজ করতে হয়। এখন এই যে ভেরিয়েবলটা রাখলাম, এই ভেরিয়েবল নিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করব। তো স্ট্রিং নিয়ে বিস্তারিত এপিসোড আছে, সেটা আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো এরপর আমরা দেখব ইন্টিজার। ইন্টিজারের জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, মাই আন্ডারস্কোর NUMBER, মাই নাম্বার নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, এবং এই ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করি। তো এখন ভ্যালু অ্যাসাইন করব কি, আমার ফোন নাম্বারটা এখানে আমি দিয়ে দিই 017129494, লাস্টে দুটো ডিজিট দিলাম না, সমস্যা নাই। এখন এই যে একটা ভ্যালু এখানে আমরা অ্যাসাইন করলাম, একটা ভেরিয়েবল তার একটা ভ্যালু অ্যাসাইন করলাম, এইটা কিন্তু আমি প্রথমে 0 দিয়ে অ্যাসাইন করছি। যদি 0 দিয়ে অ্যাসাইন না করি তাহলে এটা একটা নাম্বার হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একটা নাম্বার হয়ে গেছে। এখন এই নাম্বারটাকে আমি কি করা লাগতে পারে, এই নাম্বারটাকে আমাকে 2 দিয়ে ভাগ করা লাগতে পারে, 5 দিয়ে ভাগ করা লাগতে পারে, 10 দিয়ে ভাগ করা লাগতে পারে, অথবা এই নাম্বারটার সাথে অন্য একটা নাম্বারের যোগ করা লাগতে পারে, গুণ করা লাগতে পারে। প্রোগ্রামিংয়ের সময় বিভিন্ন ধরনের কাজ আমার এই নাম্বার নিয়ে করা লাগতে পারে। সেই জন্য এই নাম্বারটাকে আমি যখন ইন্টিজার ভ্যালু হিসেবে কোনো ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেটা হচ্ছে ইন্টিজার হবে। আমার মনে হয় বোঝাতে পারছি যে ইন্টিজার জিনিসটা কি। ইন্টিজার হচ্ছে যে কোনো ধরনের নাম্বার, এবং সেটা রিয়েল নাম্বার হতে হবে। কখনোই দশমিক নাম্বারকে ইন্টিজার হিসেবে ব্যবহার করা যাবে না। ইন্টিজার ডাটা টাইপে সবসময় রিয়েল নাম্বার হবে। যেমন এখানে আমি শূন্যটা কেন বাদ দিয়ে দিলাম, শূন্য দিলে রিয়েল নাম্বার হয় না, এই জন্য এটাকে রিয়েল নাম্বার করে ফেললাম। এখন এই যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার নিয়ে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর অনেক সময় কাজ করা লাগতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা ডাটাবেস করব, আমরা ডাটাবেজের মধ্যে বিভিন্ন পার্সনের আইডি নাম্বার থাকবে। তো এই পার্সনের আইডি নাম্বারটা সে সময় কি ইন্টিজার হিসেবে কাজ করবে। মূল কথা এটাই যে ইন্টিজার হলো কোনো পূর্ণ সংখ্যা, এবং এইটাকে যখন আমরা ডাটাবেজে ব্যবহার করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করব, তখন এটাকে ইন্টিজার বলা হয়। ইন্টিজার পরে আমরা চলে যাই হচ্ছে ফ্লোটে। তো ফ্লোট জিনিসটা কি, আমরা এখানে মাই নাম্বারই রেখে দিলাম, এবং মাই নাম্বারের পরে এই ভেরিয়েবলের এই ভ্যালুটা আমরা অ্যাসাইন করব আমাদের প্রাপ্ত নাম্বার। প্রাপ্ত নাম্বার আমি ধরে নেই 76.5, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত নাম্বার। এখন এই যে 76.5 একটা প্রাপ্ত নাম্বার নিলাম, এই প্রাপ্ত নাম্বারটা হচ্ছে এখন আমাদের ফ্লোট। অর্থাৎ ফ্লোট নাম্বারটা কি, যে কোনো ধরনের দশমিকযুক্ত যে নাম্বার আছে সবগুলো হচ্ছে ফ্লোট নাম্বার। দশমিকযুক্ত নাম্বার আপনার যত নাম্বার আছে পৃথিবীতে সব নাম্বারই ফ্লোট নাম্বার। তাহলে আমাদের কি কি চলে গেল, স্ট্রিং চলে গেল, ইন্টিজার চলে গেল, ফ্লোট চলে গেল। এখন দেখুন এই নাম্বারটা নিয়ে যদি আমরা পরবর্তীতে কোনো অপারেশন করতে যাই, অর্থাৎ এই নাম্বারটা যদি আমরা 2 ভাগ করতে যাই, অথবা এই নাম্বারটার সাথে আরও একটা নাম্বারকে গুণ করতে যাই, যোগ করতে যাই, যা কিছুই করি না কেন, মূলত হচ্ছে আমরা যে ব্যবহার করব এই ব্যবহারের ডাটা টাইপসটাকে বলা হবে হচ্ছে ফ্লোট ডাটা টাইপস। বুলিয়ান হচ্ছে এক প্রকার ডাটা টাইপ। সেই ডাটা টাইপের মধ্যে আসলে তেমন কিছু নাই, শুধু ইয়েস এবং নো। আমরা জানি কম্পিউটার শুধুমাত্র ট্রু এবং ফলস, ইয়েস এবং নো এর ভিত্তিতে কাজ করে। এখন ট্রু এবং ফলসের ভিত্তিতে কিভাবে কাজ করে, আমরা যে লেখাগুলি লিখতেছি এইখানে এবং এইখানে যে প্রিন্ট হচ্ছে, এই সবগুলোই ট্রু এবং ফলসের ভিত্তিতে কাজ করতেছে। অর্থাৎ প্রত্যেকটা কাজকে ইলেকট্রিসিটি আছে কি নাই, থাকলে ট্রু হবে, না থাকলে ফলস হবে, থাকলে ইয়েস হবে, না থাকলে নো হবে। এই যে ভিত্তি, এই ভিত্তিতে কাজ করে। আর এটা হচ্ছে বুলিয়ান। আর বুলিয়ান হচ্ছে মূলত কম্পিউটার টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে এখানে আপনার ইয়েস নো দিয়ে চেক করা হবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে ইয়েস নো দিয়ে আমি কি কাজ করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইয়েস নো দিয়ে কি কাজ হবে। সেই ক্ষেত্রে আপনারা ইয়েস নো দিয়ে কি কাজ করতে পারেন একটু স্বাভাবিকভাবে চিন্তা করুন, যে ইজ হি বাংলাদেশি, সে বাংলাদেশি কি না। এখন এরপর আপনি ইজ হি বাংলাদেশির পর দিয়ে দিলেন ইজ হি বাংলাদেশি, সে বাংলাদেশি কি না। এই যে ইজ হি বাংলাদেশি কথাটা আপনি লিখলেন, এই ইজ হি বাংলাদেশি কথার পরে যদি আপনি ইয়েস এবং নো এই দুইটা অপশন দিয়ে দেন, যে ইয়েস এবং নো। এখন এই যে দুইটা অপশন ইয়েস এবং নো দিলাম, ইজ হি বাংলাদেশি দিলাম, এই সিস্টেমটাই হচ্ছে বুলিয়ান। অর্থাৎ আপনি শুধু ইয়েস বা নো যে কোনো একটা দিয়েই কাজ করবেন। এখানে আপনাকে একটা অপশন দেওয়া আছে যে সে কি বাংলাদেশি কিনা, এবং আপনি কাজ করবেন শুধুমাত্র ইয়েস এবং নো নিয়ে, আর কিছুই না। এটাই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ডাটা টাইপ অ্যারে, ARRAY। অ্যারে একটা গুরুত্বপূর্ণ ডাটা টাইপ। এই ডাটা টাইপের মধ্যে হচ্ছে মূলত একই ভেরিয়েবলের মধ্যে
মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করে রাখা হয়। এখন এই জিনিসটা কিভাবে সম্ভব? আমি ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্য দেখাতে যেয়ে একটা জিনিস দেখিয়েছিলাম। আচ্ছা, আমরা একটা বিষয় চিন্তা করি। এখানে আমরা স্টুডেন্টস স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল নেব। এখন এই যে স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেওয়ার সময় আমাদেরকে কি শর্ত থাকতে হবে? যে অবশ্যই প্রথমে ডলার সাইন থাকতে হবে। তাহলে আমরা আগে ডলার সাইন দিয়ে দিলাম, এরপরে বড় হাতের ছোট হাতে যাই দিই না কেন সমস্যা নাই। স্টুডেন্টস নিলাম এবং স্টুডেন্টস নামে একটা অ্যারে নিব আমরা। এখন এই যে স্টুডেন্টস নামে যদি আমরা অ্যারে নেই, এই অ্যারের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালু হিসেবে স্টুডেন্টসদের নাম রাখতে পারি। এখন কিভাবে নাম রাখবো? আমরা এখানে চিন্তা করি যে এখানে একটা স্টুডেন্টের নাম আছে মিস্টার এক্স, এটা একটা স্টুডেন্ট। তারপর হচ্ছে মিস্টার ওয়াই, এটা একটা স্টুডেন্ট। তারপর হচ্ছে এটা মিস্টার জেড, এটা একটা স্টুডেন্ট। এই যে এখানে আমি একই ভেরিয়েবলের মধ্যে কমা দিয়ে 3টে স্টুডেন্টের নাম রাখলাম এবং পরবর্তীতে এই স্টুডেন্টদের মধ্যে যে কোনো স্টুডেন্টের নাম যদি আমাকে বের করতে হয় বা যে কোনো স্টুডেন্টের নাম যদি আমাকে প্রিন্ট করতে হয়, যে কোনো স্টুডেন্টের নাম নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, তাহলে যে অপারেশনটা করতে হবে, এই অপারেশনের জন্য আমাদেরকে অ্যারে ডাটা টাইপ রাখা হয়। আমার মনে হয় বুঝতে পেরেছেন যে অ্যারে ডাটা টাইপ কি। অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু সেই ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু থাকে। যেমন আমরা এর আগে যে ভেরিয়েবলগুলো অ্যাসাইন করেছিলাম, একটা ভেরিয়েবলে একটা ভ্যালু ছিল, কিন্তু এখন দেখুন এই স্টুডেন্টস নামে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কতগুলো ভ্যালু আছে? 1 2 3। ঠিক এইভাবে আপনি এখানে আপনার ইচ্ছামতো হাজার হাজার ভ্যালু রাখতে পারবেন এবং সেই ভ্যালুগুলো নিয়ে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন। এর নিয়ে বিস্তারিত লং এপিসোড আছে, সেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস ব্যবহার করা হয় এবং এই ক্লাসের মধ্যে ফাংশন ব্যবহার করা হয় এবং এই ফাংশনের মধ্যে হচ্ছে যে ভেরিয়েবল ব্যবহার করা হয়, এই ভেরিয়েবলকে অবজেক্ট বলা হয়। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় যদি বলা হয় তাহলে বলতে হবে যে একটা প্রোগ্রামের বা একটা ফাংশনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেগুলোকে অবজেক্ট বলা হয়। এটা হচ্ছে সংজ্ঞা, কিন্তু ব্যাখ্যাটা মনে হয় বুঝতে পেরেছেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাস ব্যবহার করা হয়, ক্লাসের মধ্যে ফাংশন ব্যবহার করা হয়, ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ব্যবহার করা হয়, এই ভেরিয়েবলগুলো মূলত হচ্ছে অবজেক্ট বলা হয়। তাহলে অবজেক্টটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সময় বিস্তারিত আলোচনা করব, কারণ এখনই শুরুতেই এত বেশি আলোচনা করে ফেললে বিষয়টা গুলিয়ে যাবে, তখন মনে রাখতে কঠিন হবে। তাহলে অবজেক্টের বিষয়টা আমরা এই পর্যন্ত জানলাম যে অবজেক্টটা কি। অবজেক্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত ভেরিয়েবল এবং এটা হচ্ছে কি ফাংশনের মধ্যে থাকে এবং ফাংশন থাকে ক্লাসের মধ্যে। তো এরপরে হচ্ছে রিসোর্সেস। আসলে রিসোর্সেস কি জিনিস? রিসোর্সেস মূলত কোনো ডাটা টাইপ না। তাহলে আমরা এখানে কেন আলোচনা করতেছি? রিসোর্সেস হচ্ছে এক্সেপশনাল প্রকারের একটা ডাটা টাইপ, যেটা হচ্ছে পিএইচপির ভিন্ন কোনো রিসোর্স বা ফাংশন যদি ব্যবহার করা হয়। আপনি যখন পিএইচপির কাজ করবেন তখন ভিন্ন কোনো ফাংশন বা রিসোর্স যখন ব্যবহার করা হবে, তখন এই যে রিসোর্সেস ডাটা টাইপটা ব্যবহার করা হবে। এটা মূলত অ্যাকচুয়াল কোনো ডাটা টাইপ না। সর্বশেষ হচ্ছে নাল ভ্যালু। আসলে নাল ভ্যালুটা কি আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, এখানে আমরা NAME নেম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করে আমরা গতানুগতিকভাবে যে কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করে ফেললাম। এটা আমি আমার নাম ইউজ করলাম এবং এই নেম ভেরিয়েবলের মধ্যে আমরা এরপর আরও একটা ভ্যালু নিয়ে নিই। এই ভ্যালুটা হচ্ছে চিন্তা করি NULL, নাল নামে একটা ভ্যালু নিলাম এবং এই নাল ভ্যালু নেওয়ার পরে আমরা যদি এবার ইকো বা প্রিন্ট করি, ইকো বা প্রিন্ট যাই করি না কেন, ইকো বা প্রিন্ট করলাম এই নেম ভেরিয়েবল। এখন এই নেম ভেরিয়েবল ইকো বা প্রিন্ট করলে কি আসে? দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা আশা করি দেখতে পাবেন। দেখুন আমরা এখানে ইকো নেমের মধ্যে হাসিব রেখেছি, তারপরে নেমের মধ্যে নাল রেখেছি। এখন এই নেমকে আমরা ইকো বা প্রিন্ট করে দেবো। এখন একটু রিলোড করে দেখি যে কি আসে। দেখুন কিছু এসেছে? কিছুই আসেনি। তাহলে আমরা এটাকে যদি প্রিন্ট করি তাহলে কি আসে একটু দেখি। প্রিন্ট করে, যেহেতু ইকো করে কিছুই আসলো না, প্রিন্ট করে দেখি কি আসে। আচ্ছা, আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি কিছু আসছে না। তার মানে হচ্ছে এইখানে প্রিন্ট বা ইকো কোনোটাই কাজ করবে না। যেখানে প্রিন্ট বা ইকো কোনোটাই কাজ করবে না, সেখানে চিন্তা করতে হবে ভিন্ন কোনো জিনিস দিয়ে এটাকে ডিসপ্লে করা যেতে পারে। সেই ক্ষেত্রে হতে পারে প্রিন্ট আন্ডারস্কোর আর। প্রিন্ট আন্ডারস্কোর আর একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমরা পরে বিস্তারিত আরও আলোচনা করব। এখন জাস্ট শুধু এটাকে এখানে দেখিয়ে গেলাম যে প্রিন্ট আন্ডারস্কোর আর ফাংশন দিয়ে কি করা হয়। এটাকে আমরা এবার রিলোড করি, রিলোড করে দেখি প্রিন্ট আন্ডারস্কোর আর ফাংশনেও কাজ হয় নাই। সেক্ষেত্রে VAR_DUMP ভার ডাম্প নিয়ে আমরা এটাকে একটু দেখবো যে ভার ডাম্পে কি হয়। VAR_DUMP ভার ডাম্পে আসলে কি আসে। আমরা একটু লোড করে দেখি
দেখুন এই যে NU এই বড় হাতের NU কিন্তু আমি কোথাও ডিসপ্লে করে নিই। দেখুন কোথাও বড় হাতের NU আমি অ্যাসাইন করে নেই। যেহেতু এই বড় হাতের NU কোথাও অ্যাসাইন করে নেই, তারপরে আমি ডাটা টাইপকে শুধুমাত্র নাল বলে দিয়েছি। এই নাল বলে দেওয়ার কারণে বড় হাতের NU নাল প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে মূলত শুধুমাত্র এই নালের কাজ করার জন্যই এই ডাটা টাইপটা ব্যবহার করা হয়। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র নালের কাজ করার জন্য এই ডাটা টাইপটা ব্যবহার করা হয়, এবং এই ডাটা টাইপকে প্রিন্ট করার জন্য বা ডিসপ্লে করার জন্য var_dump নামে একটা ফাংশন ব্যবহার করা হয়, যেটা আমরা print_r দিয়ে দেখেছিলাম, কাজ করেনি। ইকো দিয়ে দেখেছিলাম, কাজ করেনি। শুধুমাত্র প্রিন্ট দিয়ে দেখেছিলাম, কাজ করেনি, কিন্তু var_dump দিয়ে কাজ করতে পেরেছি। এখন এই যে var_dump দিয়ে আমরা যে নাল ডাটা টাইপকে প্রিন্ট করলাম, এবং নাল ডাটা টাইপ আসলে বাস্তবিক পক্ষে কতটুকু কাজে লাগে, আপনি যখন প্রোগ্রামিং এর সাথে ডাটাবেসটাও শিখবেন তখন আপনি নিজে থেকে এটা জানতে পারবেন যে আসলে কতটুকু কাজ করে। ডাটাবেসে বিভিন্ন ফিল্ডে নাল দিয়ে দেওয়া হলে ওই ফিল্ডে আর কোনো ডাটা ইনপুট দেওয়া সম্ভব হবে না বা ডাটা থাকবে না, ওখানে অলওয়েজ নাল ডিসপ্লে করবে। তাহলে নাল ভ্যালু হচ্ছে শুধুমাত্র এই যে বড় হাতের নাল, এই জিনিসটাই ইউজ করার জন্য হচ্ছে নাল ডাটা টাইপ ব্যবহার করা হয়। তো এই পর্যন্তই ছিল পিএইচপি ডাটা টাইপস। ডাটা টাইপসের যে প্রত্যেকটা টপিকস, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, অ্যারে, বুলিয়ান, অবজেক্ট, রিসোর্স, নাল, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটার ভিন্ন ভিন্ন এপিসোড আছে। তো প্রত্যেকটা এপিসোড দেখলে আপনি বিষয়গুলো আরও স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন বলে আশা রাখি। তো দেখলেন যে পিএইচপির ডাটা টাইপস নিয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, এবং আশা করি পিএইচপি ডাটা টাইপস নিয়ে যত কোয়েশ্চেন ছিল সব কোয়েশ্চেনই সলিউশন পেয়ে গেছেন। তো পরবর্তী ভিডিওতে থাকছে পিএইচপি স্ট্রিং। পিএইচপি স্ট্রিং বিষয়ক ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।